৩১ আগস্ট সন্ধ্যা ৭টা ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যু, স্বজনদের হামলা এবং চিকিৎসকদের কর্মবিরতি, তারপর সমন্বয়কদের ভিডিও বিবৃতি। এরকম হামলা সত্যি নিন্দাজনক। আমাদের দাবি দাওয়া যা আছে আমরা সবাই মিলে বসে ঠিক করে, আমাদের যদি সেফটি না দেওয়া হয় উইল নট কাম। এবার চলুন ডাক্তার তথা বাংলাদেশের মানুষ যাদের কসাই হিসেবে ট্যাগ দিয়েছে তাদের আমলনামা একটু দেখে আসি এবং এর পিছনে আসল রহস্য কি হতে পারে তা জানার আগে বিগত দিনে ঢাকা মেডিকেল সহ সারা দেশে এবং চিকিৎসকদের উপর হামলা, ভাঙচুর এবং চিকিৎসকদের প্রতিক্রিয়া কি ছিল তা জেনে আসি। সেপ্টেম্বর ১, ২০২৪ দৈনিক ইত্তেফাকে একটি খবর প্রকাশিত হয় যার শিরোনাম ছিল ঢামেকের জরুরি বিভাগে ঢুকে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা। সেখানে বলা হয় সন্ধ্যা ৭:১৭টার দিকে লাঠিসোঁটা নিয়ে ২০ থেকে ২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী হাসপাতালের ইমার্জেন্সিতে ঢুকে পড়ে। একসঙ্গে চিকিৎসাধীন আহতদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। কিন্তু মজার বিষয় হচ্ছে সেদিন কোনো চিকিৎসক কোনো প্রতিবাদ করেনি কর্মবিরতি, চায়নি নিরাপদ। শুধু ঢাকা মেডিকেলেই নয়, এমনই এক ঘটনা ঘটেছিল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে। সেপ্টেম্বর ১, ২০২৪ ঢাকা এই যে একটি খবর প্রকাশিত হয় যার শিরোনাম ছিল আন্দোলনে এবার মেডিকেল শিক্ষার্থীরা, ছাত্রলীগের হামলা। সেখানে বলা হয় কোঠা বিরোধী আন্দোলনে এবার যুক্ত হয়েছে মেডিকেল শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে পুরান ঢাকায় মাঠে নেমেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তবে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় ৬ জনের মতো আহত হয়েছেন বলেও তখন জানা গিয়েছিল। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে সেদিন নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর হামলা হওয়া সত্ত্বেও কোনো চিকিৎসক বা কোনো শিক্ষক পরিষদ কিন্তু কোনো আন্দোলন করেনি, চায়নি নিরাপত্তা, চায়নি তার বিচার। সেদিন কিন্তু কোনো চিকিৎসক প্রতিবাদ করেনি, কর্মবিরতিও করেনি। অথচ আজ তারা প্রতিবাদ করেছে, কর্মবিরতি করেছে। এজন্য চিকিৎসকদের বহু রূপ। অতবার পরিবেশন নাই ভাই। এটা হলো যে আগে একটা অপারেশন হয়েছিল, অপারেশন থেকেই ওই ইনফেকশন থেকে কালকে আনছি। কোনো ডাক্তার ছিল না, শুধু নার্সরাই চিকিৎসা দিচ্ছে। তারপর আজকে সকাল ৯টায় মারা গেছে। তাদের সমস্যা নিয়ে যদি কর্মবিরতি করে, কিন্তু সেই ক্ষেত্রে তাদের একটা মানবিক দিক থাকা দরকার না পেশেন্টের উপরে। এবার ঢাকা মেডিকেলে প্রথম হামলার কারণ হিসেবে যে বিষয়টি বলা হয়েছে সে বিষয়ের দিকে একটু আমরা কর্ণপাত করি। প্রথম হামলার কারণ হিসেবে বলা হয়েছে চিকিৎসকের অবহেলায় এক শিক্ষার্থীর প্রাণ চলে যাওয়ায় এই হামলার ঘটনা ঘটে। প্রধান সমন্বয়কদের একজন শারজিস আলম ইতিমধ্যে ভিডিও বার্তায় এ বিষয়ে কথা বলেছেন এবং তিনি রীতিমতো প্রশ্ন ছুড়ে দিয়েছেন স্বজনদের উপর যে ঢাকা মেডিকেলের কোনো গাফিলতি ছিল কিনা সেটা আপনি কিভাবে নির্ধারণ করতে পারেন, কোন এখতিয়ারে করতে পারেন। মারা গিয়েছিল সেখানে ডক্টরদের গাফিলাতি ছিল, ওই ঢাকা মেডিকেলের গাফিলাতি ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টরদের বা ঢাকা মেডিকেলের যে গাফিলাতি ছিল কিনা এটি নির্ধারণ আপনি কিভাবে করতে পারেন, কোন এক্সপার্টিজের ভিত্তিতে এটি নির্ধারণ করতে পারেন এবং এই অথরিটিটা আপনাকে কে দিয়েছে? শারজিসের এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু দেখে আসি তার গাফিলতির কারণে এ পর্যন্ত কত রোগী মারা গিয়েছে আমাদের দেশে। ২১শে ফেব্রুয়ারি ২০২৪ রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক ও হাসপাতালে সন্ধ্যায় মৃত্যু হয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণীর এক শিক্ষার্থীর। সুন্নতে খতনা করার জন্য তাকে চিকিৎসা কেন্দ্রটিতে ভর্তি করা হয়েছিল। ছোট এ অস্ত্রোপচারের জন্য শিশুটিকে পুরো অজ্ঞান করা হয়েছিল বলে দাবি করেছিলেন স্বজনরা। ওই ঘটনায় মঙ্গলবার রাতে ডাক্তার মুক্তাদির হোসেন ও ডাক্তার মাহবুব হোসেন নামে ২ চিকিৎসককে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই সঙ্গে হাসপাতালটির চিকিৎসা সেবা কার্যক্রম সাময়িক বন্ধ করে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ঘটনা করাতে গিয়ে একইভাবে গত ৭ই জানুয়ারি প্রাণ হারায় ৫ বছরের আরেক শিশু। পুরোপুরি অজ্ঞান করে গত ৩১শে ডিসেম্বর রাজধানীর বাড্ডার সাতারকুলা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছিল। এ ঘটনায় পরিবারের করা মামলায় অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডাক্তার সাইদ সাব্বির আহমেদ ও সার্জারি চিকিৎসক স্নোবাম হাজাবিনকে অভিযুক্ত করা হয়। ভালোবাসি তোমাকে, আমি তো বোঝাইতে পারি না তোমাকে। আমার ব্যস্তর কারণে তোমাকে আমি ভালো মতো কোথাও দিতে পারি না বাবা। ও বাবা, তোমার নিয়ে আমি কত রান্না বান্না করছি, কত কারে নিয়ে ভাত খাইছি বাবা। আমার জামা ধরে কি হাঁটবি রাস্তায়, আমি কারে স্কুলে নিয়ে যাবো রে বাবা। রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্ত ও ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছে হাইকোর্ট।
গলায় সামান্য ব্যথা নিয়ে 2018 সালের 28 জুন বিকেলে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় সাংবাদিক রুবেল খানের 2.5 বছর বয়সী মেয়ে রাফিদা খান রাইফাকে। শিশু রোগ বিশেষজ্ঞ বিধান রায়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। অভিভাবকেরা শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন ভুল চিকিৎসায় রাইফার মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু রাইফা খানের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, তদন্ত শেষ করে 5 দিনের মধ্যেই তারা প্রতিবেদন দেবেন। এর মধ্যে আলাদা আরও একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ব্যানারে সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনার বিচার চেয়ে রাস্তায় নেমেছিল। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনও পাল্টা কর্মসূচি শুরু করেছিল। চিকিৎসকেরা রোগীদের সেবা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এ নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। বাবার হাতে সন্তানের লাশ, এই ভার বহন করা যে কত কষ্টের তা বোঝানোর সাধ্য নেই এই বাবার। নিয়তির বিধান মেনে কবরেও শুইয়ে দিয়েছেন কলিজার টুকরোকে। ঘটনার পর চকবাজার থানায় মামলা করতে গিয়েছিলেন সন্তান হারানো রুবেল খান। এ সময় বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফয়সাল ইকবালের নেতৃত্বে কয়েকজন চিকিৎসক মামলা না দিতে হুমকি দেন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। মামলা নিলে চট্টগ্রামের সব হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তারা। এতে এটা স্পষ্টত প্রমাণ হচ্ছে যে চিকিৎসকদের গাফলতির কারণে রোগীর মৃত্যু হলে চিকিৎসকরা সেটি ধামাচাপা দেবার জন্য পাল্টা কর্মসূচি শুরু করে। চিকিৎসকেরা রোগীদের সেবা দেওয়া বন্ধ করে দেন। এ যেন এক প্রকার শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেন চিকিৎসকরা। এরকম আরো অনেক ঘটনা আছে যেখানে চিকিৎসকদের গাফলতির কারণে রোগী মারা গিয়েছিল। কিন্তু তার মানে এই নয় যে চিকিৎসকরা শুধু গাফলতি করে। নিজের জীবন বাজি রেখে চিকিৎসা করার রেকর্ডও আছে চিকিৎসকদের। যেমন করোনার সময় অনেক ডাক্তার মারা গিয়েছিল রোগীদের সেবা প্রদান করতে গিয়ে। মানবিকতার সাথে মিশেছে দায়িত্ববোধ। তাই মৃত্যু ঝুঁকি নিয়েই ডেঙ্গু রোগীর সেবা করছেন চিকিৎসকরা। যাতে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন 9 চিকিৎসক, আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। এবার চলুন একটু দেখি চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু হলে কি ধরনের সাজা হতে পারে একজন চিকিৎসকের। সুপ্রিম কোর্ট ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড ট্রাস্টের আইনজীবী অনিকার হক বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, এ ধরনের ক্ষেত্রে খুব বেশি হলে বিএমডিসিতে অভিযোগ করা যায়। তদন্ত কমিটিতে চিকিৎসকরাই থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ প্রমাণ হয় না। ভুক্তভোগী তখন বাধ্য হয় হাইকোর্টে রিট করে। তবে অবহেলাজনিত কারণে মৃত্যু হলে ফৌজদারি মামলা করার সুযোগ আছে বলে জানিয়েছিলেন তিনি। ভুল চিকিৎসা বা অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে করা এরকম বেশ কয়েকটি রিট হাইকোর্টে এখনো বিচারাধীন বলে জানিয়েছেন তিনি। এছাড়া স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন 2023 নামে একটি আইনের খসড়া করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এটি এখনো আইনে পরিণত করা হয়নি। আর খসড়াতেও চিকিৎসায় অবহেলাজনিত কারণে রোগীর মৃত্যু হলে ফৌজদারি আইনে বিচার এবং আদালত কর্তৃক নির্ধারিত ক্ষতিপূরণ আদায়ের কথা বলা হয়েছে। এতে হাসপাতাল বা প্রতিষ্ঠানের এবং চিকিৎসা প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে অবহেলাজনিত অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হলে লাইসেন্স বাতিল ও চিকিৎসকের ক্ষেত্রে নিবন্ধন বাতিলের সুপারিশের কথা উল্লেখ আছে খসড়ায়। এবং একই সাথে এ সকল অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষযোগ্য হবে বলে উল্লেখ করা হয়েছে। আইনজীবীরা বলেছেন 1860 সালে দণ্ডবিধির 338 ধারাটি ডাক্তারি অবহেলা সংক্রান্ত অপরাধ প্রতিকারের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ। এর দ্বারাই উল্লেখ আছে যে কোনো ধরনের বেপরোয়া কাজ বা অবহেলার কারণে আঘাত দিলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ 5,000 টাকা অর্থদণ্ড অথবা দুটি একই সঙ্গে দেওয়া যাবে। তবে বাংলাদেশে এ ধরনের ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও বেশিরভাগ ক্ষেত্রে তা নিষ্পত্তি হয় না বলেও জানিয়েছিলেন সেই আইনজীবী। চিকিৎসকদের কর্মবিরতির মতো কর্মসূচিও দিতে দেখা গেছে বিভিন্ন সময়। চিকিৎসায় অবহেলা হলে আপনি কোথায় অভিযোগ করবেন, কিভাবে করবেন? চিকিৎসকদের অবহেলার অভিযোগ নিয়ে যাওয়ার জন্য সরকারি একটি প্রতিষ্ঠান রয়েছে যা অনেকেই জানেন না। বিএমডিসিতে চিকিৎসকের বা স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিষ্ঠানের অবহেলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা যায়। যে হাসপাতাল বা চিকিৎসক সম্পর্কে অভিযোগ, সেখানে যে সেবা নিয়েছেন তার সকল কাগজপত্র, চিকিৎসক, প্রতিষ্ঠানের নাম, চিকিৎসার তারিখ, সময় সহ সে কেন মনে করেছে অবহেলা হয়েছে তার একটি ব্যাখ্যা সহ বিএমডিসি রেজিস্টার বরাবর অভিযোগকারীর সই ও ঠিকানা সহ লিখিত অভিযোগ করতে হবে। এরপর অভিযুক্ত ব্যক্তির কাছে সেই অভিযোগের কপি পাঠানো হবে। তাকে কাউন্সিলের কাছে জবাব দিতে হবে। নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। সে বক্তব্য পাওয়ার পর বিএমডিসি অভিযোগকারীকে সেটি জানাবে। তার সেই বক্তব্যে আপত্তি থাকলে তিনি সেটি গ্রহণ না করার অধিকার রাখেন।
অভিযোগ তখন একটি শৃঙ্খলা কমিটির কাছে যাবে। কমিটিটি যদি মনে করে এই ঘটনার তদন্ত করা প্রয়োজন, তাহলে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তারা দরকারে হাসপাতালে যাবে এবং প্রতিবেদন জমা দেবে।